গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভারতের সংবিধানের একটি ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের তফসিল এবং অধ্যায়সমূহ, অর্থাৎ শিডিউল এবং পার্ট, কতগুলি তফসিল এবং কতগুলি অধ্যায় আছে সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব এবং এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসে সেগুলো কিন্তু আলোচনা করতে থাকবো। ওকে, তো আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ, সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ দা ওয়ে অফ সলিউশনে, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া রইল, তোমরা একবার দেখে রাখো। এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান লিঙ্ক তোমরা আমাদের দা ওয়ে অফ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে পাবে। এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এই অ্যাপ প্লে স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারবে এবং সেখানে গেলে তুমি দেখতে পাবে বিভিন্ন ব্যাচ শো করছে। কম্বাইন্ড ফাউন্ডেশন বাই পেন্ডো, WBKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, একদম নতুন ব্যাচ শুরু হয়েছে। WBKP প্র্যাকটিস ব্যাচ চলছে। এসএসসির ফাউন্ডেশন, স্কুল সার্ভিস কমিশন, গ্রুপ সি গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ, এটাও কিন্তু চলছে। তো প্রত্যেকে একবার দেখে নাও এবং যদি প্রয়োজন মনে করো অবশ্যই যুক্ত হতে পারো। তো আজকে যে আলোচনা করা হবে এটি থেকে কিন্তু পরীক্ষায় একটি প্রশ্ন থাকে। কিরকম প্রশ্ন থাকে দেখো, ভারতের সংবিধানের বর্তমান কয়টি তালিকা আছে? এই তালিকা মানে কি? 8টি, 22টি, 25টি নাকি 12টি? তো আমরা আলোচনা করব তফসিল এবং অধ্যায়। আর এখানে তোমার বললাম যে তালিকা, তালিকা মানে হচ্ছে তফসিল এবং এটা মানেই হচ্ছে তফসিল, এটা মানেই হচ্ছে তফসিল বা শিডিউল। ঠিক আছে, একই কথা। 12টি, প্রথমে কই 12টি ছিল না, 8টি ছিল, পরে একটা একটা বাড়তে বাড়তে 8 থেকে 12 হয়েছে। আর টোটাল কটি পার্ট আছে? এটা গেল তফসিল। আর পার্ট সংখ্যা কয়টি আছে? ভারতের সংবিধান যখন কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি, সেই সময় পার্ট ছিল 22টি। পার্ট প্রথমে ছিল 22টি, বর্তমান আছে 25টি। বর্তমান আছে 25টি। প্রথমে ছিল পার্ট ছিল 22। প্রথমে প্রথমে মানে কবে? সংবিধান যখন কার্যকরী হয়। তফসিল প্রথমে কটি ছিল? এই তফসিল প্রথমে ছিল 8টি, প্রথমে 8টি ছিল, বর্তমানে কটি হয়ে গেছে? 12টি হয়ে গেছে। তো এইটা প্রথম মাথায় রাখতে হবে। এবার আমাদের এই যে তফসিল কি কি আছে, 12টি তফসিল আমরা বললাম, তো 1 থেকে 12 নম্বর তফসিল 1 2 3 4 করে কি কি আছে আমরা একটু ডিসকাস করব। তো তফসিল, তালিকা বা শিডিউল, বিষয়টা কিন্তু একই কথা, গুলিয়ে ফেললে হবে না, আমি টোটালটা লিখে দিয়েছি। তো এটা সংবিধানে তফসিল, 12টি তফসিলে কি কি আছে সেটা আমাদের জানতে হবে। প্রথম তফসিল, তফসিল নম্বর 1। তফসিল নম্বর 1, এখানে 28টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, একটি জাতীয় রাজধানী শাসিত অঞ্চল বা কেন্দ্রশাসিত অঞ্চল, টোটাল আমরা 8টি বলি। তো 8টির মধ্যে একটি তুমি দিল্লি বলতে পারো, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি ধরা হয়। তো মোট 8টি কেন্দ্রশাসিত অঞ্চল তুমি লিখে নিতে পারো। ঠিক আছে, এবং এটা আমরা টোটালটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারি। ঠিক আছে, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, তার মধ্যেই দিল্লি, যেভাবে তুমি লিখতে পারো, অসুবিধার কিছু নেই। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তার মানে টোটাল 28টি রাজ্য এবং 8টি ইউনিয়ন টেরিটরি, এইগুলো প্রথম তফসিলে বলা হয়েছে, এদের কথা আছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কথা আছে প্রথম তফসিলে। 2 নম্বর তফসিলে কি আছে? 2 নম্বর তফসিলে আছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এদের বিচারপতি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG, লোকসভার স্পিকার, সহকারী স্পিকার, বেতন ও ভাতা। এতগুলো নাম বলে লাস্টে এটা মনে রাখতে হবে, তাদের স্যালারি, বেতন ও ভাতা কার কেমন হবে সেটা বলা আছে সেকেন্ড তফসিল বা দ্বিতীয় তফসিলে। 3 নম্বর তফসিলে কি আছে? রাষ্ট্রপতি, রাজ্যপাল ইত্যাদি সাংবিধানিক প্রধানদের শপথ গ্রহণ। এই পয়েন্টটা মাথায় রাখতে হবে, শপথ গ্রহণ। তাহলে 2 নম্বর তফসিলে বেতন ভাতা, 3 নম্বরে আছে শপথ গ্রহণ, 4 নম্বরে আসছে
4 নম্বরে আছে রাজ্যসভার আসন ভাগাভাগি, সিট অ্যালোকেশন অফ সিট ইন রাজ্যসভা। আমরা জানি পশ্চিমবঙ্গে রাজ্যসভা থেকে আসন আছে 16টি। আমরা অসম থেকে ক্লাস করেছিলাম, অসম আছে 7টি। তো এই যে তো আসন কোন রাজ্যে কটি আছে সেটা কিভাবে অ্যালোকেশন হবে সেটা চতুর্থ তফসিলে বলা হয়েছে। আচ্ছা, 5 নম্বর তফসিলে কি আছে? পঞ্চম তফসিলে আছে তফসিলি জাতি উপজাতিদের প্রশাসন, অর্থাৎ এসসি এসটি, এদের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড কন্ট্রোল, প্রশাসন এবং নিয়ন্ত্রণ, এটা আছে পঞ্চম তফসিলে। 6 নম্বর কি আছে? 6 নম্বর তফসিলে আছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরার শাসনতান্ত্রিক কিছু সুবিধা আছে। এই 4টি রাজ্যের কিছু শাসনতান্ত্রিক সুবিধা বলা হয়েছে 6 নম্বর তফসিলে। 7 নম্বরে কি আছে? 7 নম্বর তফসিলে আছে, এটা খুব আসে, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, আইন বিভাগীয়। তো এখানে ক্ষমতার বন্টন রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। কেন্দ্রীয় তালিকায় বর্তমানে আছে 100টি বিষয়, যেটা আগে ছিল 97টি। রাজ্য তালিকায় 61টি বিষয় আছে, আগে ছিল 66টি। এবং যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট, যেখানে 52টি বিষয় আছে, আগে ছিল 47টি। এই হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। যেমন প্রশ্ন আছে শিক্ষা কোন ক্ষেত্রে পড়ছে, যুগ্ম ক্ষেত্রে পড়ছে। ওকে, তো এই ধরনের প্রশ্ন এই জায়গা থেকে আসে। পাশাপাশি প্রশ্ন আসবে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কোন তফসিলে বলা হয়েছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 7ম তফসিলে। 8ম তফসিলে আছে ভাষা। 8ম তফসিলে আছে ভাষা, বর্তমানে 22টি ভাষা আছে, শুরুতে ছিল 14টি ভাষা। এই 8ম তফসিলে যে ভাষাগুলো আছে 22টি ভাষা, আমরা কি কি একটা একটা করে জানবো। সংবিধানে স্বীকৃত যে 22টি ভাষা আছে আমরা কি কি দেখবো? অসমিয়া আছে, বাংলা আছে, গুজরাটি আছে, হিন্দি আছে, কন্নড় আছে, কাশ্মীরি আছে, কোঙ্কনি আছে, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া। 13 হচ্ছে পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, সাঁওতালি, বোড়ো, মৈথিলি, ডোগরি। তো এই হচ্ছে 22টি ভাষা। তুমি এখানে দেখতে পাচ্ছ ইংলিশ কিন্তু নেই, ইংরেজি এখানে নেই। তো এই হচ্ছে সংবিধান স্বীকৃত 22টি ভাষা। তো এর মধ্যে আমরা প্রথমে দেখলাম ছিল 14টি ভাষা, পরে আরো কটি যুক্ত হয়েছে? 8টি ভাষা যুক্ত হয়েছে। কি কি ভাষা যুক্ত হয়েছে? 15তম ভাষা হলো সিন্ধি। 21তম সংবিধান সংশোধনী, সালটা 1967 সালে 15তম ভাষা যুক্ত হয়েছে সংবিধানে সিন্ধি গেল। 71তম সংবিধান সংশোধনী 1992 সালে 71 অ্যামেন্ডমেন্ট, মণিপুরি, কোঙ্কনি, নেপালি, এই 3টি ভাষা যুক্ত হয়। তাহলে কটি হলো? 14, 15, 16, 17, 18টি হলো। 92তম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল 2003 সালে, যেখানে সাঁওতালি, মৈথিলি, বোড়ো, ডোগরি এই 4টি ভাষা যুক্ত হয়। ডোগরি ভাষা জম্মু কাশ্মীর রাজ্যে প্রচলিত। তো এই যে আমরা দেখলাম, তাহলে কটি ভাষা হয়ে গেল? 22টি ভাষা হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, দেখবো অনেক জায়গায় এই যে 2003, 2004ও আছে। 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা দেখব যে এই 4টি ভাষা যুক্ত হয়, সাঁওতালি, মৈথিলি, বোড়ো, ডোগরি। কিন্তু এটা পরবর্তী প্রকাশিত হয়, যখন গেজেট আকারে প্রকাশিত হয়েছিল 8ই জানুয়ারি 2004 সালে। ওই জন্য দেখবে কিছু কিছু বইয়ে 2004 সালও করা আছে। বিষয়টা কি বোঝা গেল? 92nd অ্যামেন্ডমেন্ট, 92তম অ্যামেন্ডমেন্ট কত সালে? 2003 সালে, যেখানে এই ভাষাগুলো অ্যাড হলো। এবার এটা অ্যাজ এ গেজেট হিসেবে প্রকাশিত হয়েছিল 2004-এ। তো এটা আমরা 2003 বলতে পারি, আবার 4ও অনেক জায়গায় থাকে। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এবার প্রশ্ন হচ্ছে ভারতের তাহলে স্যার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? জাতীয় ভাষা আছে? ভারতের কোনো জাতীয় বা রাষ্ট্রীয় ভাষা নেই। তো এই বিষয়টা কিন্তু আমি একটু বোল্ড করে দিয়েছি বা কালার করে দিয়েছি। ভারতের কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। এই আমাদের বাংলা ভাষায় আমরা কথা বলি, বাংলা ভাষা একসময় জাতীয় ভাষা হয়ে যাচ্ছিল, প্রায় সরকারি ভাষা। যাই হোক, তো সেটার ইতিহাস আছে। তো বাঙালিদের বাইরে গেলে এখন স্টেটে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা বলে বাংলাদেশি ভাবছে।
দিয়ে নানা রকম টর্চার করছে। এই জিনিসটা কিন্তু আগে ছিল না। বর্তমানে এমন একটা টক্সিক পরিবেশ হয়ে গেছে, ধর্ম নিয়ে একটা টক্সিক পরিবেশ ছিল, হ্যাঁ, ধর্ম একটা, রাজনৈতিক নেতারা ধর্মটাকে ইউজ করছে, গেল। এইবার আসছে ভাষা, বাংলা ভাষা মানে বাংলাদেশি বলে কি করছে, বিভিন্ন রকম হেনস্থা করছে। তো এটা তো কাম্য নয়। বাংলা কিন্তু স্বীকৃত ভাষা সংবিধানের আমাদের, তাই তো, 22টি স্বীকৃত ভাষা। তো এই জায়গাটা, বিষয়টা যদি দেখো, মানে ভারতের মানে জাতীয় যে সংবিধানটাকেই মানুষ এখন অমান্য করা শুরু করে দিয়েছে, যার ফলে এত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কিছু ব্যক্তি নিজেদের সুবিধার জন্য ব্যবহার করছে বিভিন্ন মানে পলিসি, এবং সেটাই সাধারণ মানুষ কিন্তু গা ভাসিয়ে দিচ্ছে। তো আমাদের এটা মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়ায় আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া চলতে পারছি না। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপর হোয়াটসঅ্যাপ, প্রচুর কিছু আছে, টুইটার। তো আমাদের সতর্ক থাকতে হবে নিজেদের। কোনো একটা খবর প্রকাশিত হলো, সেটা সত্যতা যাচাই করতে হবে, তারপর তুমি শেয়ার করো, ঠিক আছে? অযথা মানে একটা হাইপ তৈরি করা হচ্ছে, মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখন, আগে তুমি 10 বছর আগের সিচুয়েশন আর আজকের সিচুয়েশন দেখবে অনেকটাই চেঞ্জ হয়েছে। মানুষ আগে ধর্ম নিয়ে অত কথা বলতো না, এখন সাংবাদিক যে চ্যানেলগুলো আছে তারাও তো সেই মানে মানে দেখার মতো নেই, সব মানে বিক্রি হয়ে গেছে, এরকম আমরা বলতে পারি। তো সাংবাদিক চ্যানেলগুলো তুমি যদি দেখো, কোনো দেখার পরিস্থিতি নেই, ভুয়া খবর ভর্তি। তো আমি তো বলি যে নিউজ চ্যানেল দেখারই দরকার নেই, তাই তো? এবং ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা যেখানেই তুমি একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রচুর কিন্তু গসিপ বা ভুয়া খবর কিন্তু ছড়াচ্ছে। এটা থেকে সতর্ক থাকতে হবে, নিজেদের ওইটাই প্রভাবিত হলে বেশি হবে না। এবং তোমরা যারা চাকরির জন্য পড়ছো, অবশ্যই আমি এটা বলবো যে মোবাইল ফোনে দেখছো ক্লাস, ঠিক আছে, যতটুকু দরকার ততটুকু দেখো, দেন বেরিয়ে আসো, ঠিক আছে, বই পড়ো। তো যে আলোচনা আমরা করছিলাম, ভারতের কিন্তু কোনো রাষ্ট্রীয় ভাষা নেই। অনেকে হিন্দি বলে দাবি করে, বাট হিন্দি কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বলা হয়েছে, সরকারি ভাষা, সরকারি কাজকর্মের ভাষা বলা হচ্ছে। এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষা নয়। সংবিধান হতে পারে হিন্দি ভাষায় মানুষ বেশি কথা বলে, কিন্তু তারপরে কিন্তু আছে বাংলা। সংবিধান বা অন্য কোনো আইনের রাষ্ট্রীয় ভাষার ধারণাটি আলোচিত হয়নি, কারণ ভারতের এত বৈচিত্র্য, ডাইভার্সিটি আছে, প্রচুর ভাষাভাষীর মানুষ ভারতে আছে, প্রচুর সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন মানুষ আছে এখানে। তো আমরা এটা মাথায় রাখবো যে দেবনাগরী অক্ষরে হিন্দি হচ্ছে ভারতের সরকারি কাজকর্মের ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। সরকারি ভাষা হিসেবে কোনো বিশেষ ভাষাকে সংবিধান নির্দিষ্ট করে দেওয়া হয়নি। রাজ্যগুলি নিজেদের প্রয়োজন মতো যে কোনো ভাষাকে ওই রাজ্যের সরকারি কাজকর্ম চালানোর জন্য নির্বাচিত করতে পারে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাংলা আছে, ইংরাজি আছে, এইভাবে পাশাপাশি নেপালি, সাঁওতালি, এই ভাষাগুলো আমাদের পশ্চিমবঙ্গে আছে। তো এখানে আমরা দেখি রাজ্যগুলির দ্বারা সরকারি ভাষা হিসেবে নির্বাচিত ভাষাটি তফসিলভুক্ত হওয়ার বাধ্যতামূলক নয়। তো এমন নয় যে আমাদের সংবিধানে 8ম তফসিলে যে 22টি ভাষা আছে, তুমি রাজ্যের ভাষা হিসেবে ওই 22টি থেকে চুজ করতে হবে, এরকম ব্যাপার নেই। ইচ্ছা মতো করা যেতে পারে সেই রাজ্যে যদি সেটা চলে। যেমন ত্রিপুরাতে কোকব্রক নামক ভাষা আছে, পন্ডিচেরিতে ফার্সি আছে, মিজোরামে মিজো ভাষা আছে, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, এদের একটি মাত্র সরকারি ভাষা, সেটা আবার ইংরাজি। বিশেষ কয়েকটি রাজ্যে ইংরাজি ভাষাটা কিন্তু আমাদের 8ম তফসিলে সংবিধানের স্বীকৃত 22টি ভাষার মধ্যে অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে? আন্তর্জাতিক হিসেবে আমরা এটা ইংরাজিটা ব্যবহার করি। আচ্ছা, যাই হোক, এবার আসবো আমরা তালিকা সমূহ। তাহলে এই যে কথাগুলো বলা হয়েছে এতক্ষণ সময়, এখানে আমাদের সরি, হ্যাঁ, তালিকা এবার আসছে, আর 4টি বাকি রয়েছে, তালিকা বা তফসিল। আর কি কি আছে, 9 নম্বর তফসিলে কি আছে, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে প্রথম তফসিল ছিল 8টি, পরে আরো 4টি বেড়েছে। প্রথম সংবিধান সংশোধন একদম 1951 সালে হয়েছে, এবং সেখানে 9ম তফসিলটা যুক্ত হয়েছে। 9ম তফসিল, 9th শিডিউল আমরা পাচ্ছি, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1951, ভূমি এবং ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কিত বিষয় আছে। এই বিষয়টি 1951 সালে সংবিধান সংশোধন আইনে সংযোজন করা হয়। এটি হচ্ছে অ্যাক্টস অ্যান্ড অর্ডারস রিলেটেড টু ল্যান্ড টেনচার, ল্যান্ড ট্যাক্স, রেলওয়ে ইন্ডাস্ট্রি সংক্রান্ত, এখানে ভূমি রাজস্ব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই পয়েন্টটা মনে রাখলেই হবে, তোমরা একটা কি পয়েন্ট মনে রাখলেই হবে। এবং 52তম সংবিধান সংশোধনী 1985 সালে হয়,
এটার দ্বারা দশম তফসিল যুক্ত হয়, যেখানে আছে দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ বিরোধী আইন আছে দশম তফসিলে, এটা মাথায় রাখতে হবে, দলত্যাগ বিরোধী আইন। আচ্ছা, তারপর 11তম তফসিল 73তম সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে হয়েছে, তো সেটার দ্বারা যুক্ত হয়েছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা সংযোজন করা হয়। এতে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, পঞ্চায়েতি ব্যবস্থার সম্পর্কে বলা হয়েছে। এবং 12 সেটা হচ্ছে 74তম অ্যামেন্ডমেন্ট, 12তম তফসিলে আছে পৌরসভা, এটা 1992 সাল, পৌরসভা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এই গেল আমাদের টোটাল কটি, টোটাল তোমার 12টি তফসিল বা তালিকা বা শিডিউল যাই বল। কি কি তাহলে প্রথম থেকে যদি উল্টো দেখো, 12 নম্বর আছে পৌরসভা, 11 পঞ্চায়েত, 10 দলত্যাগ বিরোধী আইন, 9 ভূমি রাজস্ব ব্যবস্থা, 8ম তফসিলে আছে ভাষা, 7 নম্বর তফসিলে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, 6 নম্বর তফসিলে আছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা শাসনতান্ত্রিক সুবিধা, 5 আছে তফসিলি জাতি উপজাতিদের প্রশাসন এবং কন্ট্রোল নিয়ন্ত্রণ, এবং 4 রাজ্যসভার আসন ভাগাভাগি, 3 নম্বরে রয়েছে শপথ গ্রহণ, 2 নম্বরে বেতন ভাতা, 1 নম্বরে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। এই গেল আমাদের 12টি তফসিল। এবার আসবো আমাদের সংবিধানের যে পার্টগুলো আছে, টোটাল পার্ট আছে কটি, মোট পার্ট হচ্ছে 25টি। আমরা বলবো সংবিধানের অধ্যায় সমূহ টোটাল পার্ট বা অধ্যায় বলতে পারো আছে 25টি। এই 25টি কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম না, কারণ অ্যামেন্ডমেন্ট হয়ে পরে পরে যুক্ত হয়েছে কিছুগুলো। যেমন আমরা পার্ট 4 এর পরে পার্ট 4A পাচ্ছি, এটা কিন্তু 5 নম্বর নয়, 4A। 5 নম্বর কিন্তু আবার আলাদা, পার্ট 5 কিন্তু আলাদা। তাহলে এগুলো যে পরে অ্যাড হয়েছে, মিডিলে ঢোকানো হয়েছে, ওই জন্য এগুলোকে সিরিয়াল অনুযায়ী 4 এর A, ঠিক আছে, 9 এর A, তার মানে ওটা দুটো বাড়লো। ওভারঅল তুমি যদি সিরিয়াল করো, এই পার্ট 1 2 3 4 4A 5 6 7 8 9 9A, এটা সিরিয়াল করলে আমরা পাবো 25টি। তুমি যদি গোনো স্যার 22টি তো হচ্ছে এরকম মনে হবে, বাট কি আছে আমরা একটু দেখে নিই। প্রথম পার্ট, ভারতবর্ষ তার অঙ্গরাজ্য নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়, আর্টিকেল 1 to 4, এটা ওইদিকে আছে দেখো, আর্টিকেল 1 থেকে 4 এখানে রয়েছে। পার্ট 2 তে রয়েছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ, আর্টিকেল 5 থেকে 11। পার্ট 3 তে রয়েছে মৌলিক অধিকার। প্রথম 4-5টা পার্ট একটু মনে রাখতে হবে, 25টা পার্ট তার মনে রাখতে হবে, অত মনে রাখা কি সম্ভব? সম্ভব করলে সম্ভব, বাট অত না মনে রাখতে পারলেও প্রথম কয়েকটা মনে রাখতে পারলে হবে। এই জায়গা থেকে কিছু প্রশ্ন আসে, সেটা একটু দেখতে হবে। নাগরিকত্ব পার্ট 2 তে আছে, মৌলিক অধিকার পার্ট 3 তে আছে, এবং আর্টিকেল এটা তুমি যদি দেখো আর্টিকেল 12 থেকে 35। পার্ট 4 নির্দেশাত্মক নীতি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আর্টিকেল 36 to 51, ঠিক আছে। আচ্ছা, পার্ট 4A এতে কি আছে? মৌলিক কর্তব্য, আর্টিকেল 51। আর্টিকেল 51 ফান্ডামেন্টাল ডিউটি, প্রথম 10টি ছিল, পরে বর্তমানে 11টি আছে। আচ্ছা, 11তম এটা বলা হয়েছে, আমরা মৌলিক কর্তব্য নিয়ে আলাদা ক্লাস নিয়েছি। পার্ট 5 কি আছে? তাহলে আমরা এখানে কি বললাম, 5 এর পর 4 এর পর 4A দেন 5, কেন্দ্রের গঠন, আর্টিকেল 52 to 151, 151 পর্যন্ত আর্টিকেল, মানে সেই রাষ্ট্রপতি থেকে শুরু হচ্ছে 151 পর্যন্ত বিষয়বস্তু পার্ট 5 এ রয়েছে। তার মধ্যে তুমি পাচ্ছ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দায়িত্ব কার্যভার, রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল, সংসদের গঠন, কন্ট্রোলার, অডিটর জেনারেল, এই ধারাগুলো আমরা 148 থেকে 151 সিএজি আছে। তো সেই পর্যন্ত কেন্দ্রের গঠন বলা হচ্ছে এই পার্টের মধ্যে বা অধ্যায়ে আছে। আমরা একটা বই করলে কি অধ্যায় করি, তো সেই অধ্যায় বা পার্ট। এই 6 আছে রাজ্যের গঠন, এখানে ধারা অনেক ধারা আছে, 152 থেকে 237, এর মধ্যে অনেক কিছু রয়েছে, মুখ্যমন্ত্রীর দায়িত্ব কার্যবলী, রাজ্যপাল, রাজ্য আইনসভা, হাইকোর্ট, অ্যাডভোকেট জেনারেল, এগুলো আছে। পার্ট 7 এটা কিন্তু বাতিল হয়েছে, এটা 238 ছিল, 7th অ্যামেন্ডমেন্ট 1956 সালে এটা বাতিল হয়। পার্ট 8 কেন্দ্রশাসিত অঞ্চল আছে। পার্ট 9 পঞ্চায়েতি রাজ, 73তম সংশোধনী 1992 মাধ্যমে একাদশ তফসিলে পঞ্চায়েত রাজ যেমন আছে, এটা 243 থেকে 243 এর ও পর্যন্ত পঞ্চায়েত রাজ পার্ট 9 এ আছে। পরবর্তী পার্ট 9A, পার্ট 9A IXA পৌরসভা, 74তম সংবিধান সংশোধনে দ্বাদশ তফসিল ভুক্ত যেটা আছে, এটা 243 এর পি থেকে জেড জি পর্যন্ত আছে। পার্ট 10
তফসিলি জাতি উপজাতি, আর্টিকেল 244 থেকে 244 এ। পার্ট 9 কেন্দ্র রাজ্য সম্পর্ক, সরি পার্ট 10 এটা 10, এটা 11, 9 বলছি 11। 12 হচ্ছে কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক, আর্টিকেল 264 থেকে 300। পার্ট 13 ব্যবসা বাণিজ্য, 301 থেকে 307। পার্ট এখানে 14 এক্সআইভি, পিএসসি ইউপিএসসি আর্টিকেল 308 থেকে 323 ইত্যাদি আছে। পার্ট 14 এ, আর্টিকেল 323 এর এ, এইগুলো বিষয়গুলো এখানে আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস, বিভিন্ন বিষয় এখানে আছে। পার্ট 14 পরে 14 এ হলো, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এই একটা পরে, এই একটা পরে, এবং পার্ট 4 এ এখানে এই একটা পরে অ্যাড হয়েছে, দিয়ে 25টি হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, 15 নম্বরে নির্বাচন কমিশন, নির্বাচন সংক্রান্ত বিষয় আছে। পার্ট 16 এসসি এসটি বিশেষ সুবিধা, ওবিসিদের সংরক্ষণ, 330 থেকে 342। পার্ট 17 সরকারি জাতীয় ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, 343 থেকে 351, এখানে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। জরুরি অবস্থা, এটা এমার্জেন্সি প্রভিশন, 352 থেকে 360। এটা পার্ট কত হবে? এটা পার্ট ভিআই, আই 3টে আই হবে। ঠিক আছে, 3টে আই, অর্থাৎ এখানে তুমি বলতে পারো এটা 18। জরুরি অবস্থা পার্ট 19 এক্সআইএক্স রোমান হরফে লেখা আছে, রাষ্ট্রপতি রাজ্যপালের জন্য বিশেষ সুযোগ সুবিধা। পার্ট 20 সংবিধান সংশোধন, এক্স এক্স। পার্ট এক্স এক্সআই 21 কিছু রাজ্যের জন্য বিশেষ সুযোগ সুবিধা, 369 থেকে 92। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় প্রতীক, 393 থেকে 395। পার্ট 22। তাহলে এই গেল 22, এবং ওই যে পার্ট 4 এ, পার্ট 9 এ, পার্ট 11 আমরা দেখতে পেয়েছি 14 এ। এইগুলো পরে 3টে অ্যাড হয়ে তাহলে টোটাল পার্ট হয়ে গেল 25টি। এবার এই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসে? সংবিধানের প্রথম তফসিলে কোন বিষয়ে উল্লেখ করা হয়েছে? প্রথম তফসিলে কি আছে? তাহলে প্রথম তফসিলে আছে আমাদের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে। বেতন ভাতা কোন তফসিলে আছে? এটা সেকেন্ড তফসিলে আছে। থার্ডে কি আছে? শপথ গ্রহণ। আচ্ছা, রাষ্ট্রপতি, রাজ্যপাল ইত্যাদি সাংবিধানিক প্রধানদের শপথ গ্রহণ কোন তালিকায় বর্ণিত হয়েছে? উত্তর কি করবে? তাহলে এখানে উত্তর করবে থার্ড শিডিউল, তৃতীয় তফসিল। রাজ্যসভার আসন ভাগাভাগির কোন তফসিলে বলা হয়েছে? আসন ভাগাভাগি কোন তফসিলে বলা হয়েছে? উত্তর কি হবে? আসন ভাগাভাগি বলা হয়েছে চতুর্থ তফসিলে। তফসিলি জাতি এবং উপজাতি সম্পর্কে কোন তফসিলে বলা হয়েছে? তফসিলি জাতি এবং উপজাতি সম্পর্কে কোন তফসিলে বলা হয়েছে? তফসিলি জাতি উপজাতি সম্পর্কে বলা হয়েছে, আমরা দেখব পঞ্চম তফসিলে। পঞ্চম তফসিলে ক্লিয়ার? প্রত্যেকটা তফসিল, প্রত্যেকটা পার্ট কিন্তু বলা হয়েছে। কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন, এটা কিন্তু পরীক্ষা আসে। শিক্ষা কোন তালিকাভুক্ত, এটা থেকে প্রশ্ন আসে, এবং সেগুলো আলাদা পড়তে হবে আমাদের। কোন তালিকায় কি কি আছে, অতগুলো জিনিস, প্রচুর বিষয়। শিক্ষা আমরা জানি যৌথ তালিকা বা যুগ্ম তালিকাভুক্ত, আমরা জানি যৌথ বা যুগ্ম তালিকাভুক্ত। তো এই কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন আছে সপ্তম তফসিল, সপ্তম। সংবিধানের ভাষা সংক্রান্ত বিষয় কততম তফসিলে বলা হয়েছে? ভাষা, ভাষা সম্পর্কে বলা হয়েছে কোন তফসিল? উত্তর কি হবে? উত্তর হবে স্যার অষ্টম তফসিল। এবং এখানে আমরা বলা হয়েছে বর্তমান 22টি ভাষার শুরুতে 14টি ছিল, 21তম সিন্ধি, 21তম সংশোধনী, 15তম ভাষা সিন্ধি, 71তম মণিপুরি, কোঙ্কণি, নেপালি, 92তম অ্যামেন্ডমেন্ট 2003-এ সাঁওতালি, মৈথিলি, বোডো, ডোগরি। আচ্ছা, সংবিধানের 9তম তফসিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়েছিল? সংবিধানে 9তম তফসিল বলতে হবে কততম অ্যামেন্ডমেন্টের সাহায্যে যুক্ত হয়? কততম সংবিধান সংশোধনী? তাহলে এটা 1992
51 সালে প্রথম সংবিধান সংশোধনী, 1951 ল্যান্ড সংক্রান্ত, ল্যান্ড ট্যাক্স সংক্রান্ত। আচ্ছা, দলত্যাগ বিরোধী আইন এটি কোন তফসিলে আছে? দলত্যাগ বিরোধী আইন এটি কোন তফসিলে আছে? কি হবে এটা? আমরা জানি 52তম অ্যামেন্ডমেন্ট, 1985। বিষয়টা তাহলে মনে থাকবে। 52তম সংবিধান সংশোধনী 10ম তফসিল 1985 সালে যুক্ত হয়। ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কততম তফসিলে বলা হয়েছে? পঞ্চায়েত ব্যবস্থা এটি কততম তফসিলে বলা হয়েছে? উত্তর কি হবে এখানে? তাহলে পঞ্চায়েত ব্যবস্থা আছে 11তম তফসিলে, 12তমই আছে পৌরসভা। 12তম তফসিলে কি আছে? পৌরসভা। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের পৌরসভা সম্পর্কিত বিষয় সংবিধানে যুক্ত হয়েছে? পৌরসভা সম্পর্কিত বিষয় আমরা দেখলাম যে 12তম তফসিলে আছে এবং এটি সংবিধানে যুক্ত হয়েছিল 74তম সংবিধান সংশোধনী 1992 সালে। আর পঞ্চায়েতটা হচ্ছে 73তম সংবিধান সংশোধনী, এটা যুক্ত হয় 73rd অ্যামেন্ডমেন্ট, 1992। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের যে ব্যাচগুলো চলছে TWS একাডেমি অ্যাপে, তোমরা দেখতে পাবে যে WPKP ফাউন্ডেশন প্রো ব্যাচ এটা শুরু হয়েছে। পাশাপাশি অন্যান্য অনেক ব্যাচ আমরা করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো, প্রস্তুতি নিতে চাও আমাদের কাছে, অবশ্যই যুক্ত হতে পারো নির্দ্বিধায় নিঃসংকোচে। প্রচুর ক্যান্ডিডেট আমাদের কাছে পড়ছে, ঠিক আছে, তো উপকৃত হচ্ছে এবং তোমরা যুক্ত হতে পারো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন হচ্ছে নাগরিকত্ব বা সিটিজেনশিপ ভারতের কোন পার্টে বলা হয়েছে? নাগরিকত্ব কোন পার্টে আছে? উত্তর কি হবে? পার্ট 2 তে আছে। পার্ট 2 তে আর্টিকেল কত? আর্টিকেল 5 to 11। এই প্রথম কয়েকটা পার্ট একটু মনে রাখতে হবে, প্রথম 5-7টা পার্ট মনে রাখতে হবে। আচ্ছা, পার্ট 3 তে কোন বিষয় বলা হয়েছে? পার্ট 3 তে, পার্ট 2 তে আমরা দেখলাম নাগরিকত্ব। আচ্ছা, ভারতবর্ষ তার অঙ্গরাজ্য সম্পর্কে বলা হয়েছে পার্ট 1 এ। নাগরিকত্ব আমরা দেখলাম পার্ট 2 তে, পার্ট 2 তে আছে। মৌলিক অধিকার পার্ট 3 তে আছে। মৌলিক অধিকার কত নম্বর পার্টে আছে? পার্ট 3 তে আছে। তাহলে এখানে উত্তর হবে স্যার মৌলিক অধিকার। ওকে, পার্ট 3 কত নম্বর আর্টিকেল? মৌলিক অধিকার আর্টিকেল 12 থেকে 35। আর চতুর্থ পার্টে কি আছে? পার্ট 4 এ আছে। পার্ট 4 এ আছে নির্দেশাত্মক নীতি, এটা আর্টিকেল 36 to 51, 36 থেকে 51 নম্বর ধারাতে আছে নির্দেশাত্মক নীতি ডিপিএসপি। মৌলিক কর্তব্য নিম্নের কোন পার্টে আছে? এটা তোমরা হোমওয়ার্ক করো। আমি এই বিষয়গুলো কিন্তু আলোচনা করেছি তোমাদের। মৌলিক কর্তব্য নিয়ে ডিটেলস ক্লাস রয়েছে, একটু দেখে নেবে। মৌলিক অধিকার নিয়ে ডিটেলস ক্লাস আছে, একটু দেখে নেবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, কারণ পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে। তো আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। যারা কানেক্ট ছিলে একটু লিখে নিতে পারো, নোট করে নিতে পারো, কোশ্চেনগুলো নোট করতে পারো। তো আমাদের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা দিচ্ছি। যদি মনে হয় সাবস্ক্রাইব করবে তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে। অ্যান্ড TWS একাডেমি অ্যাপে আমরা কিন্তু পেড কোর্স করাচ্ছি, যদি প্রয়োজন মনে হয় অবশ্যই জয়েন করবে। ঠিক আছে, তো আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা, বাই।